আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এক হয়ে গেছিল, দেশের কি তাতে বিশাল উন্নতি হয়ে গেছে না ক্ষতি হয়েছে? বলেন, ওরকম তো আমরা চাই না। তো এখন যেটা হচ্ছে, এটা ওনারা যে কথাগুলো বলেছেন যে আমরা একটা মানে ঐক্যের রাজনীতি করতে চাই, বিভেদের রাজনীতি, এটা ইতিবাচক। ইতিবাচক মানে কি, এটা ভালো, এরকম মনোভাব থাকাটা ভালো। আমরা অবশ্যই চাই যে দুই দলের দুইটা আলাদা আদর্শ নিয়ে দুই দল দুইভাবে রাজনীতি করবে, দুইভাবে চিন্তা করবে, এবং তাদের মধ্যে আদর্শিক বিভেদ তৈরি হবে, এটা কোনো সমস্যা নাই। আদর্শিক বিভেদ কমাতে বিতর্ক হবে, এটাও কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এতদিন হয়েছি জানেন, আমরা এতদিন দেখেছি যে আসলে বিরোধীদের রাজনীতি না। এতদিন আমরা দেখেছি প্রতিহিংসার রাজনীতি, এতদিন আমি দেখেছি পরস্পরকে নিশ্চিহ্ন করে দেওয়ার রাজনীতি। ওই প্রতিহিংসার রাজনীতি এবং পরস্পরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে রাজনীতি, সেখান থেকে আমরা মুক্তি চাই। কিন্তু আমরা পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দল চাই। সেটা যদি আমরা পাই, তাহলে আমরা মনে করি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। আর তা না হলে আমি আপনার পিঠ চুলকে দিলাম, আপনি আমার পিঠ চুলকে দিলেন, এটা কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, এটা হলো কবরের নিস্তব্ধতা। ওইটা আমরা তো আমাদের দরকার নাই, ওই শান্তি আমরা চাই না। তো সেক্ষেত্রে এখন এখানে জামাতের যিনি গিয়েছেন, জামাতের আমির যে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে গিয়েছেন, এটা তারা তো একসময় একসঙ্গে ছিলেন, কিন্তু উনি তো গিয়েছেন রাজনৈতিক আলাপ করার জন্য না। উনি গিয়েছেন একজন সদ্য মাতৃহারা মানে পুত্রকে সান্ত্বনা দেওয়ার জন্য, এবং তাদের দলের যে তাদের প্রতি কি ফিলিং সেটা ইনফর্ম করার জন্য। সেখানে তো এই আলাপটাই হবে। নিশ্চয়ই যেই প্রথমে উভয়কে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম বলেছেন, আসসালামু আলাইকুম মানে কি, আপনার মতো শান্তি বর্ষিত হোক বলছেন, তাহলে তারা তো পরস্পর শান্তিই চাচ্ছেন। এটা কিন্তু মুসলমান হিসাবে, এই দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে, যে হিসেবে ধরে না কেন, এটা হলো স্বাভাবিক সৌজন্যতা। এবং আমি মনে করি যে বলেছেন যে আমরা একসঙ্গে রাজনীতি করতে চাই অথবা এই করতে, এটাও কিন্তু সেই সৌজন্যতারই অংশ। এটার অন্য কোনো অর্থ কিনা আপনি খুঁজতে পারেন, সারাদিন খুঁজতে পারেন, আমাদের দিয়ে খুঁজাইতে পারেন, কিন্তু এই খুঁজে কোনো লাভ নাই। এটা আসলে মূল ব্যাপার না। মূল থিমটা যদি এটা হয় যে আমরা পরস্পরকে নিশ্চিহ্ন করার রাজনীতি করব না, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, তাহলেই আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি হ্যাপি থাকবো। জাতি আসলে কারা? জাতি বলতে সব দল না। এখন বিএনপি যদি বলে যে আমার সঙ্গে যারা আছে তাদের নিয়ে ঐক্য করাটাই জাতীয় ঐক্য, তারা তো তাই বলছে। আসলে জামাত যখন জাতীয় ঐক্যের কথা বলে, তাদের সেই ঐক্যে কি জুনায়েদ সাকি আছে? জুনায়েদ সাকি কি ওনাদের যে জাতি, সেই জাতির মধ্যে আছে? নাই রে ভাই। আবার বিএনপি যখন ঐক্যের কথা বলে, তাদের সেই ঐক্যে কি মামুনুল হক আছে? থাকলে তো মামুনুল হক এখানে আসতো, তাকে তো দেয় নাই তারা। কাজে এই জাতীয় ঐক্য যখন বলে, তখন কিন্তু আমার লোকগুলিকে নিয়ে ঐক্যটাই জাতীয় ঐক্য। আচ্ছা, আপনি জাতীয় ঐক্য কথা বলেন, এখানে কি আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ কি জাতির অংশ না? দুষ্ট অংশ মানলাম, খুব দুষ্ট, কিন্তু সে কি জাতির অংশ কিনা সেটা বলেন আপনি? তাহলে জাতীয় ঐক্য শব্দটাই আসলে একটা মন ভোলানো কথা। আসলে এটা জাতীয় ঐক্যটা আমাদের বন্ধু বান্ধব নিয়ে ঐক্য, এটা হলো কি ঐক্য, এটাই কি তারা জাতীয় ঐক্য হিসেবে ডিফাইন করতেছে। সবাই মিলেই যদি দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কথা বলছেন, যে সবাই ভাই, মূল কথাটা আমি বলি আপনাকে, মূল কথা হলো জানেন, এই জন্য যে একাধিক দল, একাধিক রাজনৈতিক দল, একাধিক প্রতীক, এই জন্যই তো আলাদা আলাদা ভাবে তারা চিন্তা করবে। বাট প্রশ্নটা হলো কি, ওই যে যেটা বললাম যে বিরোধী দল থাকবে, বিরোধী দল বিরোধিতা করবে, সব কাজে বিরোধিতা করবে না। মানে এই দুইটা দল মনে করেন, দুই দলের কোনো কিছুই কি মিল নাই? আছে তো ভাই। তখন আমি একটা কাজ করবো, একটা সিদ্ধান্ত নিব, এখন ইন্ডিয়ার সঙ্গে আমার সম্পর্কটা কি হবে, একটা সিদ্ধান্ত নিলাম। এখন এই সিদ্ধান্তটা সরকার নিল, যেটা যে সরকারই হোক, আমি সরকারের নাম বলতে চাই, যে সরকারই হোক, সরকার একটা সিদ্ধান্ত নিল যে আমি এটা করতে চাই। এখন যদি এই সিদ্ধান্তটা বিরোধী দলের সঙ্গে মিলে যায়, তাও কি তার বিরোধিতা করতে হবে? এই যে তাও যদি সে বিরোধিতা করে, তখন বুঝতে হবে সে বিরোধিতার জন্য বিরোধিতা করতেছে। তাকে তার সিদ্ধান্ত হইল যা কিছু করুক আমি না করবো, এই সিদ্ধান্ত নিয়ে সে মাঠে নামছে। ওই জায়গাটা আমরা চাই না ভাই। আপনি আপনার মতো বলেন, সে তার মতো বলুক। আপনি যদি তার সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনার কথাটা বলেন, তাহলে বরং তার লাভ হবে, সে আপনার কথাটা মাথায় নিয়েই তার সিদ্ধান্তটাকে সে মডিফাই করতে পারবে, কোনো প্রবলেম তো না ভাই। মূল লক্ষ্য তো একটাই, দেশটাকে উন্নত করা, দেশের জাতিকে একটা স্বস্তি দেওয়া, মূল লক্ষ্য তো এইটা, তাই না? পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না। কিন্তু তো এই যে আপনি মানে আমাদের এখানে কি হয়েছে, একটা উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, একটা বড় একটা কাজ হচ্ছে, ওই দিন বিরোধী দল হরতাল ডেকে বসে রয়েছে, হয়েছে না এই দেশে? তো সেইটা হলো কি, ওটা হলো কেবল বিরোধিতা, যে আমি পণ করেছি, তুমি যা কিছুই বলো আমি বিরোধিতা করবো, ওইটা আমরা চাই না। এখন এরা যদি জাতীয় ঐক্য বলতে ওই জিনিসটা বুঝায়,
যে যে আমি যাই, উনি যাই বলুক না কেন, উনি আমার দল কয় না, উনি যা কথাই বলুক না কেন, যদি ওই কথাটা আমার কাছেও গ্রহণযোগ্য হয় আমরা এটাকে সাপোর্ট করব, অথবা আমি যদি সরকারে থাকি আমি ওটাকে গ্রহণ করব। নট নেসেসারিলি যে আমারই আগে মনে পড়তে হবে। আপনি বলতেই পারেন আপনার কথা পছন্দ হয়েছে আমার, আমি নিয়ে নেবো আপনার কথাটা, কোনো প্রবলেম তো নাই। কারণ আপনি যদি মনে করেন আমাকে ভুল প্রমাণিত করার জন্য বলেন তাইলে হলো একটা, আর আপনি দেখতেছেন যে আমি একটা ভুল করতেছি, আমাকে ধরাই দেওয়া, এটা হলো আরেকটা। তো এই যে অবস্থানটা, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এখন তাহলে জামাত যে কাজটা করলো এটাকে আপনি কীভাবে, একদম কি মূল্য দিবেন না? আমি মূল্য দিব। আমি মূল্য দেবো কেন সেটা আমি বলি। ধরেন জামাতের সঙ্গে আর আমরা কি দেখে আসছি দিন, সরকারি দল এবং প্রধান বিরোধী দল, এদের টকিং টার্ম নাই। এটা তো আমরা দেখে আসছি, কথাই বলে না, পারলে তারা শেষ করে দেয়। এই তো ছিল মানসিকতাটা। তো এদের মধ্যে টকিং টার্মটা আছে। জামাতের আমির তো এখানে গিয়েছেন, এবং আমি শিওর জামাতের এরকম কোনো ঘটনা ঘটলে বিএনপির চেয়ারপারসনও এখানে আসবেন। এই যে মানে আপনার একটা সামাজিকভাবে তাদেরকে পরস্পরকে গুরুত্ব দেওয়া, মানা, একসঙ্গে বসা, কথা বলা, এই যে প্র্যাকটিসটা, এটা চালু থাকুক না, সমস্যাটা কি? বন্ধু হিসেবে জামাত রিলায়েবল না, আপনার কাছে কি মনে হয়? না, এটা আসলে ওই প্রসঙ্গটা এখন আসছে না এই কারণে যে জামাতের তো এখন বিএনপির মতো বন্ধু দরকার নাই। আচ্ছা, যে সে নিজে ক্ষমতা নিতেছে। হ্যাঁ, আপনি দেখেন যখন আমরা জোট করি, যখন আমরা জোট করি, যখন পলিটিক্স জোট হয়, নির্বাচনী জোট হয়, নির্বাচনী ঐক্য হয়, কে কার সঙ্গে জোট করে? যে নিজেই মানে আপনার ফার্স্ট আর সেকেন্ড কখন জোট হয় না কিন্তু। কারণ ফার্স্ট আর সেকেন্ড কেন জোট করবে? তাদের মধ্যে থেকে একজন তো ফার্স্ট হবে, তো সে জোট করবে কেন? জোট হবে কি থার্ড আর ফোর্থের, জোট হবে সেকেন্ড আর থার্ডের, অথবা সেকেন্ডের সঙ্গে ফোর্থের। মানে সেকেন্ড জোট করবে কেন? এই বর্তমানে যিনি ফার্স্ট হতে চাচ্ছেন তাকে টপকানোর জন্য, তাই না? এখন বিএনপি আর জামাত তো ফার্স্ট আর সেকেন্ড, এখানে জোটের অত কোনো সুযোগই নেই। যেমন আওয়ামী লীগ কী করেছিল? জাতীয় পার্টির সঙ্গে জোট করছিল কেন? বিএনপি যাতে না আসতে পারে, বিএনপিকে ফেরানোর জন্য তারা আরেকটু শক্তি সঞ্চয় করছিল। এই তো এখন যার সঙ্গে জোট হচ্ছে সে কিন্তু নিঃসন্দেহে তার চেয়ে অনেক কম শক্তির, কিন্তু তাকে নিয়ে ওই সামান্য গ্যাপটুকু সে কভার করতে চায়। কাজে যতক্ষণ পর্যন্ত মার্কেটে আওয়ামী লীগ না আসতেছে ততক্ষণ পর্যন্ত বিএনপির সঙ্গে তো জামাতে জোট করার কোনো প্রয়োজনই নাই। আচ্ছা, জামাত তো এখন কারো সহকারী হতে চায় না, জামাত নিজেই এখন ড্রাইভিং সিটে যেয়ে বসতে চায়, এবং ড্রাইভিং সিটে বসার জন্য সে বাদ বাকি সবাইকে একত্র করতেছে, হরে ধরে একত্র করতেছে। হরে ধরে করতেছে না? আপনি দেখেন জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন আদর্শিক কোনো মিল আছে? আপনি এই চরমনের পীর সাহেবের কমপক্ষে 10টা ভিডিও পাবেন যে জামাত কেসে ধুয়ে দিছে, কাফেরও বলছে। হ্যাঁ, এটা কোনো ইসলামী না বলছে। তো তার সঙ্গে যে জামাত ই করতেছে, জামাত এক হিন্দু ভদ্রলোককে নিয়ে আসছে, হিন্দু ভদ্রলোককে শরিয়া আইন কায়েম করার জন্য আসতেছে। কেন আনতেছে? জামাত এখন হরে ধরে পাইকারি ভাবে যে যা বলুক। আখতারুজ্জামান সাহেবের কথা বলেন। হ্যাঁ, আখতারুজ্জামান বলেন সারা জীবন সে জামাতে গাইলিছে, এবং তার গালিতে কোনো লিমিট ছাড়া গাইল, তারে পর্যন্ত আনতেছে। মানে যে আসো আসো, খেলে আসো, আমার দুয়ার খোলা। কালকে তিনি কি বলতেছে যে আওয়ামী লীগের লোকজন আসো, তাদেরকে আমরা দেখবো। মানে এইটা কেন ভাই? এটা আদর্শিক কারণে? নো, ওই স্টিয়ারিংটা মধ্যে আমি যে বসতে চাই, গাড়ি আমি চালাবো ভাই, এবং এই জন্য তুমি আমার যাও, লোক দাও। নানাভাবে আপনি আমাকে বলেন, অনেক উপজেলা পর্যায়ে আছে যেখানে নাকি আওয়ামী লীগের লিডারদেরকে জামাত মানে সাপোর্টের কি চাইলের বস্তা পর্যন্ত দিয়ে আসতেছে না? কেন? আওয়ামী লীগকে ভালোবাসা না রে ভাই, আওয়ামী লীগের ভোটটা পাইছে। আওয়ামী লীগ তো জামাতের কাছে গনিমতের মাল, নাকি বলছো এটা তো গনিমতের মাল রে ভাই, এটা আমি চাই। তো এখন বিষয়টা কিন্তু ওইখানে, তো এখানে জামাত সবার সঙ্গে নিয়ে যায়, জামাতে শেষে এসে একটা ভুল করে ফেলেছে, বিরাট ভুল করে ফেলেছে। এই ভুলটা হলো এনসিপিকে নিয়ে তার বিরাট একটা ভুল হয়ে গেছে। আমি বলি কেন ভুলটা হয়েছে। ভুলটা হয়েছে এই কারণে, এই মুহূর্তে আওয়ামী লীগের যে কোনো একজন লোককে আপনি জিজ্ঞাসা, যারা আওয়ামী লীগের ভোটার যারা আছে, জিজ্ঞাসা করেন তো ভাই আপনাদের সবচেয়ে বড় শত্রুকে, এক দ্বিধায় সে নির্দ্বিধায় বলবে এনসিপি। কারণ এনসিপি তার ইয়েকে দলকে দিয়ে তারা মনে করে আর কি, যেহেতু এনসিপি নিজেরা এই বিপ্লবী সিপাহসালা হিসেবে নিজেদেরকে দাবি করে, সেই দাবির কারণে বলে যে ওদের কারণেই তো আমাদের ক্ষমতা থেকে নামতে হয়েছে। ভাই এর চেয়ে বড় দুঃখ আর আছে পৃথিবীতে? বলেন আপনি, এত সুন্দর ক্ষমতা ভোগ করতেছিলাম, এখন দেখি আমি নাই, এই দুঃখ সারা ভুলবে খুব সহজে? বলে না তোরে ভাই। তো তারা এরকম আনহ্যাপি। আবার এনসিপি মানে আপনার নানাভাবে
এদেরকে ধরে পিটাইছে, তারপরে ক্ষমতা থেকে চলে আসার পরেও গোপালগঞ্জ তারা একটা স্বাধীন একটা জায়গা ছিল, সেখানে যে এনসিপি যে হাত দিছে, অনেক কিছু তো করছে ভাই, কিছু টর্চারের ঘটনা ঘটছে এখানে। তো এখন সেই এনসিপিকে যখন জামাত, ঠিক আছে জামাত আমাকে হেল্প করছে মানলাম, জামাতকে ভোট দেওয়ার কথা চিন্তাও করছিলাম, কিন্তু তারা তো এনসিপির মাধ্যমে তখন একত্র হয়ে গেছে। এই যে আওয়ামী লীগের যে আপনার মনে করেন প্রশাসনিক আদেশে যে স্থগিত করা হয়েছে তাদের কার্যক্রম, এটার পিছনে কে ছিল মূলত? দৃশ্যত ছিল হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপি। এখন তো বোঝা গেছে এই এনসিপি আসলে জামাতেরই একটা বি টিম, সি টিম, কিছু একটা টিম, এটা তো ক্লিয়ার হয়ে গেছে। তার মানে জামাতি করছে। এইটা যে প্রমাণ হলো, এই প্রমাণ হওয়াটা আওয়ামী লীগের ওই লোকগুলোর জন্য বেদনাদায়ক। ওটা এনসিপি নিয়ে আসলে জামাত ভুল করছে, লাভের লাভ কিছু হয় নাই। জি রনি ভাই, যেটি মাসুদ কামাল ভাই বললেন যে এনসিপিকে নিয়ে মানে জামাতের নেতৃত্বে, যদি ওরা অনেকে বলে না যে জামাতের নেতৃত্বে এটি চরমনায় মানে না, যে এনসিপিকে নিয়ে বড় ভুল করেছে জামাত জোটে নিয়ে। আর এদিকে আবার চরমনায়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতের মধ্যে আসন সমঝোতা নিয়ে বেশ টানাপোড়েন চলছে। জামাত ইসলামী আন্দোলনকে 31টি আসন এখন পর্যন্ত ছাড় দিয়েছে বা দিতে চায়, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা অন্তত 75টি আসন চায়। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে এই জোটটা? আসন বন্টন নিয়ে স্পষ্ট অবিশ্বাসের দোলাচল একের মধ্যে। মানে জামাতের আসন বন্টনের কথাটা না শুনতে খুব হাস্যকর লাগে। মানে আপনার গোলায় ধান থাকলে না মুঠের দিবেন আপনি। হ্যাঁ, মানে আপনি যে 31 আসনের কথা বলেন বা 75 আসনের কথা বলেন, মানে আর কিছু বললাম না। যাই হোক, আপনার প্রশ্নে ফিরি। দেখেন, এটা কামাল ভাইয়ের সাথে আমি একমত। এইটা স্ট্র্যাটেজিক্যালি জামাত একটা মিস্টেক করছে এনসিপিকে জোটে নিয়ে। কিন্তু এটা একদমই ভালো একটা পয়েন্ট কামাল ভাই এখানে তুলে ধরছে। কিন্তু জামাতের এটা কেন করতে হইলো? জামাতের মাথায় কি এই হিসাব ছিল না? এই যে চালের বস্তা পাঠাই দিচ্ছে এত এত, হ্যাঁ, মাছ মাংস শীতের সবজি, হ্যাঁ, তারপরে যে এই ক্ষতিটা হবে এটা জানতো না জামাত? জামাত এত স্টুপিড পলিটিক্যাল পার্টি না, খুব স্মার্ট। তারা এই ক্ষতিটা কেন স্বীকার করছে জানেন? ক্ষতিটা এই কারণে স্বীকার করছে যে তাদের যেহেতু একটা কলঙ্ক আছে 71, সেই কলঙ্কটাকে যে কোনো মূল্যে তারা বাইপাস করতে চায়। এবং কলঙ্ক বাইপাস করার দুইটা ওয়ে থাকে। আপনি যদি ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি থাকেন, শুধুমাত্র দুইটা পদ্ধতিতে ফেরা যায় রাজনীতিতে। এক হলো নিঃশর্তভাবে ক্ষমা চেয়া এবং ক্ষমা এবং বিচারের মধ্য দিয়া ক্ষতিপূরণ আদায় করে হইয়া, আর হইল যে ইভেন্ট আপনাকে পিছনে ফেলাই দিছে, মানে যে আপনাকে বিরোধী বানাই দিছে বা আপনাকে পরাজিত করছে, তার চেয়ে বড় একটা ঘটনা বা ইভেন্ট ঘটাইয়া নিজেকে বিজয়ী করা। হয় 71-এর চেয়ে বড় একটা ইভেন্ট ঘটাইতে হবে, একটা বিপ্লব করতে হবে জামাত ইসলামকে, যেখান থেকে তার নিজের ইতিহাসে শুরু করবে, অথবা তাকে 71-এর প্রশ্নে ক্ষমা মুখে মুখে চাওয়া না, তাকে ক্ষতিপূরণ দেওয়ার মধ্য দিয়ে উদ্যোগ নিতে হবে, একদম ডোর টু ডোর, যেটা মিনিং ক্রিয়েট করবে যে সে রিয়েলি এই ক্ষমাটা মিন করে। এটা রেটরিক্স না, মুখের বয়ানা হইলে হবে না। হ্যাঁ, তো মানে যে ভুক্তভোগী তাকে এটা আপনার ক্ষতিপূরণ আদায়ের মধ্যে ক্ষমার প্রক্রিয়া আছে, এগুলো নিয়ে সারা দুনিয়াতে অনেক কাজ টাজ হয়েছে। তো ফলে এই দুইটা প্রক্রিয়া ছাড়া আপনার, কারণ যে দেশটার ক্রিয়েশনের আপনি বিরুদ্ধে ছিলেন, এখন আপনি তার ক্ষমতায় যেতেছেন। লোকটা আপনি যতই ভালো, আমি জামাতের কোনো সমালোচনা এই ধরনের আমি করছি না, আমি একটা সাধারণ নাগরিক, এটা খটকা লাগবে, কারণ ন্যাশনাল হিস্ট্রি এই পরম্পরাটা মানুষ ভুলবে না। এটা জেনারেশন টু জেনারেশন গল্পের মধ্য দিয়ে মানুষ এইভাবে বলে, কারণ আপনি মানে জাতি ক্রিয়েট করা, এটা মুখের কথা না ভাই, এটা আর কোনোদিন পৃথিবীতে ফেরত আসবে না এই ঘটনা। তো ফলে ওই সময় যেহেতু আপনি একটা রং সাইডে চলে গেছিলেন, ফলে এইখানে আপনার জন্য রাজনীতি করা ডিফিকাল্ট, কারণ আপনার ট্রাস্টটাও কখনো অর্জন হবে না। মানুষ আপনাকে ট্রাস্ট করে, আপনি যতই চাইলের বস্তা পাঠান অসুবিধা নেই, চাইল খাইয়ে ভাত খাইয়ে বুঝলা যাবে। তো ফলে এই জন্য তার এই গণঅভ্যুত্থানের সেই যে ক্রেডিটটা দাবি করতেছিল, যেমন 24-এর একমাত্র সে আপনার ঠিকাদার আর সব হইলো বাটপার, এরকম একটা ন্যারেশন তৈরি হয়ে গেল না, যে 24-এর আর কেউ অভ্যুত্থান ধারণ করে না, আর কেউ সংস্কার চায় না, আর কেউ এটা চায় না, সে একমাত্র চায়। এই জায়গাটা ক্যাপচার করার জন্য এনসিপিকে তার দরকার ছিল, এটা হলো তার লাভের লাভ। কিন্তু এটা হবে না, কেন হবে না? 71-এর ক্ষেত্রে 71 একটা জনযুদ্ধ ছিল, আওয়ামী লীগ ডেফিনেটলি আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, শেখ মুজিব মহান নেতা 71-এর আগে পরে, সেটা আমরা জানি। কিন্তু এটা যখন আওয়ামী লীগ এটা তার দলীয় বয়ান বানাই ফেললো, মানুষ কিন্তু এখান থেকে আস্থা হারাই ফেলছে। 71-এর চেতনাটা খোদ গণবিরোধী হয়ে উঠতেছিল পুরো পিরিয়ডটা। একইভাবে 24টাও এটা হলো গণঅভ্যুত্থান, নির্দলীয় অদলীয় শ্রমিক হকার, হ্যাঁ, আপনার প্রাইভেট ইউনিভার্সিটি এলিট মধ্যবিত্ত ফকির সব নামছে, কোনো দলীয় ব্যানার এখানে ছিল না। ফলে এটাকে আপনি যখন একটা দলীয় বয়ানের মধ্য দিয়ে আইনা আপনি নিজে একমাত্র জুলাইয়ের ক্রেডিট দাতা, হ্যাঁ, মানে ক্রেডিট দাবিকারী, আর বাকিগুলো এটা ইয়ানা একটা আওয়ামী মডেল, এটাও মানুষ বিশ্বাস করবে না এবং এটা পরাজিত হবে। একেবারে শেষের দিকে চলে আসছি, ফলে এখানে শেষ করে এই পয়েন্টটা বলে, ফলে এদিক থেকে এনসিপির জন্য এটা দুই দিক থেকে এটা ডিজাস্টার হয়েছে। এক হলো জামাতের দিক থেকে, কামাল ভাই যেটা বললো এটা একটা পয়েন্ট, আমি যেটা যোগ করলাম এটাও আরেকটা পয়েন্ট, এটাও সফল হবে না, এটা তারা চেষ্টা করবে, হ্যাঁ, এটা ওভারটার্ম করার 71-এর সাথে এটা হবে না। আর মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এনসিপি,
এনসিপির জন্য যেটা দরকার ছিল, দুইটা বড় দল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে তাকে যদি একটা স্পেস ক্রিয়েট করে দিত, যেহেতু সে গণঅভ্যুত্থানের শক্তি, এবং এটা খুবই রাইটলি বলছে কামাল ভাই, আওয়ামী লীগের একমাত্র আপনার ধরেন যে চরম ঘৃণার পাত্র বা মানে থ্রেট এনসিপি, ফলে এটাকে স্পেস করার জি, দায়িত্বটা দুইটা দল নিতে আরেকটা ছোট্ট পারত। একটা বিষয় একটু টাচ করে দিতে চাই, সেটা হচ্ছে যে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এখন দলের চেয়ারপারসন তারেক রহমান হচ্ছেন, এটি অনেকটা নিশ্চিত। তার প্রতি মানুষের উচ্চ আকাঙ্ক্ষা আছে, শুধুমাত্র দল না, অন্য মানুষরাও তার প্রতি উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করছেন, তিনি দেশকে ভালো কিছু দেবেন। তার সামনে আসলে চ্যালেঞ্জ কি, 1 মিনিটে যদি বলতেন খালি চ্যালেঞ্জগুলোর পয়েন্ট আকারে। তার জন্য চ্যালেঞ্জ হলো আসলে, যেমন ধরেন 1 নম্বর চ্যালেঞ্জ হলো তাকে মানুষ যে বিপুল ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসা উনি বয়ে নিতে পারবেন কিনা, এটা একটা চ্যালেঞ্জ কিন্তু। আর তার মা মারা গেছেন, তার মা আসলে কি করেছেন, ভালো মন্দ অনেক কিছুই করেছেন, মানুষের কিন্তু মন্দগুলি মনে নাই, ভালোগুলি মনে আছে, এবং ভালোগুলো বাড়তে বাড়তে মানুষের এমন একটা জায়গায় যে পৌঁছে, ওই জায়গায় উনি যেতে পারবেন কিনা, এটা একটা ইম্পর্টেন্ট। আর যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে, নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ রাখা, এবং একদম প্রত্যন্ত অঞ্চলে বিএনপির যে বদনামগুলি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা গণমামলা আছে না, এগুলিকে উনি ওখান থেকে কীভাবে বের করে আসবেন। আমি একটা সরাসরি ওনার পরামর্শ দেবো, এই যত গণমামলা আছে এগুলি প্রত্যাহার করেন, দেখবেন যে বিএনপি কোথায় চলে যায়। আমি কামাল ভাইয়ের সাথে একমত, এবং সেখানে আরেকটা জিনিস বলবো, উনাকে বিএনপির ব্যাপারে চিন্তা করা বাদ দিতে হবে, জাতির ব্যাপারে চিন্তাটা বাড়াইতে হবে, জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হবে। যে যত কথাই বলুক, এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমানকে এত বেশি দরকার, কারণ এখানে আমরা কোনো রকম কোনো ইডিওসেন্ট্রিক মতাদর্শ ভিত্তিক চরমপন্থা দেখতে চাই না, আমরা একটা মধ্যপন্থা রাজনীতি দেখতে চাই, নাগরিক ভিত্তিক রাজনীতি দেখতে চাই। সেই রাজনীতির জন্য আপনার সিদ্ধান্ত নিতে হবে ওনাকে, যে বিএনপির প্রতিনিধিত্ব কে করবে। ওই লোকাল বাটপার চাঁদাবাজ